আসসালামু আলাইকুম। আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা, আর উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন দুই নেতা। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যান্তোনিও গুতেরেস। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা থেকে কক্সবাজারের যাত্রায় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার নেমেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বের হন জাতিসংঘ মহাসচিব। ঘুরে দেখেন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, কথা বলেন সেখানকার বসবাসরত নারী, শিশু ও ক্যাম্প লিডারদের সাথে। রোহিঙ্গাদের জীবনযাপন সশরীরে দেখে জাতিসংঘ মহাসচিব গণমাধ্যমকে জানান, ক্যাম্পে মানসম্মত জীবনযাপন খুবই প্রয়োজন। তাদের খাদ্য নিরাপত্তা দিতে সবকিছু করবে জাতিসংঘ। They want better conditions in the camp. Unfortunately, recently dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world. বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উগ্রীব, তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা জরুরি। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিব যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তখন নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আয়োজনে রোহিঙ্গা শিবিরে 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইফতারে দুই নেতাকে পেয়ে অত্যন্ত খুশি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শরণার্থীরা। যত তাড়াতাড়ি করা যায় দুনিয়ার মানুষের উপর বোঝাগুলো তখন অন্যরা নিজের থেকে গেলে বলতে আর দুনিয়ার মানুষের সেবা আনা কিছু আর ক্ষমতা আনাতে আসতে আনা পেয়েছ। এই খবর গান বেখান তো যারা জানি আর শুধু শুধু কেন যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ান বুঝছে না তুমি কথা বলতে চাও, এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করে। এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে গুতেরেসকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বাংলাদেশের চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশও করেন জাতিসংঘ মহাসচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিশু আসিয়ার দাফনের পরও শোকের সাগরে ডুবে আছেন তার পরিবার ও গ্রামবাসীরাও। এমন বর্বর নির্যাতন আর করুণ মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন সবাই। দ্রুততার সাথে বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আজও মাগুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অজিত আইচের ক্যামেরায় মাগুরা থেকে ইফতেখার রেজার রিপোর্ট, সাথে ছিলেন শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ 8 দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে নিয়ে হারিয়ে গেছে ছোট্ট শিশু আসিয়া। মৃত্যুর আগের দিনগুলোতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠা শরীরের ভেতরে মানসিক যে যন্ত্রণা তিলে তিলে কুড়ে কুড়ে খেয়েছে তা তো আর জানাই গেল না।
শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে শুক্রবার সকালেও অনেকেই আসেন জারিয়া গ্রামে। এমন বর্বরতায় এলাকাবাসী হয়েছেন লজ্জিত। আমরা মাগুরাবাসী লজ্জিত, আমরা মর্মাহত, আমরা কষ্টার্জিত, আমরা শোকাহত। আমরা চাচ্ছি এর কঠিন শাস্তি হোক। একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কেউই নিরাপদ নাই, অর্থাৎ ঘরেও না বাইরেও না। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে করা হয় মানববন্ধন ও মৌন মিছিল। ঘৃণিত এই কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সরকারের কাছে জোর দাবি যে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার ভাবে যে আমার শাস্তিটা এমন হবে না। এখন ওই লোকটার কি হবে, ফাঁসি দিতে হবে, ওর কুকুর দিয়ে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নেই। আমার কলজা তো খালি হয়ে গেছে, তাহলে তার কি করবো কও। শুক্রবার সকালেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা। ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা সাহস পেত না, কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো, আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। আসিয়ার পরিণতি যেন আর কারো না হয় সেই জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইলা মিত্র আর বেগম রোকেয়ার বাংলায় এখনো নারীদের হতে হয় নির্যাতনের শিকার, দিতে হয় প্রাণ। যে নারীর মা রূপে পায়ের নিচে বেহেশত, যে নারীর দেবী রূপে করা হয় পুজো, সে নারীকেই কেন বারবার হতে হবে নির্যাতনের শিকার, দিতে হবে প্রাণ? এমন প্রশ্ন সকলের। কবে হবে আমাদের সোনার বাংলা নারী ও শিশু সহ সকলের জন্য নিরাপদ আবাস? ইফতেখার রেজা, এনটিভি নিউজ, জারিয়া, শ্রীপুর, মাগুরা। বিচারের দীর্ঘসূত্রিতা এবং প্রকৃত অপরাধীরা শাস্তি না পাওয়ায় ধর্ষণ কমছে না, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। আর তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের তাগিদ দেন তারা। শেষে বিকৃত মস্তিষ্কের অপরাধীদের নিয়ে গবেষণা বাড়াতে মনোবিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের দাবি, হাইকোর্টের রুল অনুযায়ী সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন করতে হবে। ধর্ষণের ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। একদিকে অনেক ধর্ষণের ঘটনাই সমাজে গোপন থেকে যায়, তার উপর যতগুলো প্রকাশিত হয় সেগুলো নিয়েও ভুক্তভোগীদের মাঝে মামলা করার প্রবণতা কম। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 6 বছরে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন 1,24,695 জন, যেখানে দেখা যাচ্ছে বছর বছর ক্রমেই ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলার সংখ্যা কমছে। আর এর পেছনের কারণ স্পষ্ট হয় ধর্ষণ বিচারের পরিসংখ্যান দেখলে। নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা নারী পক্ষের গবেষণা অনুযায়ী 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে 4,372টি ধর্ষণ মামলা হয়েছে, যার মধ্যে মাত্র 5টি মামলায় দোষীরা শাস্তি পেয়েছে। এমন পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় ধর্ষণের বিচার ব্যবস্থার দুর্বলতা। ধর্ষণের বিচার হয় না, ধর্ষণের বিচার খুব টাফ, অনেক নিয়ম পদ্ধতি ময়নাতদন্ত লাগে, এই রিপোর্ট পেতে দেরি হয়। আমাদের একসময় আমরা দেখেছিলাম যে ওয়ান স্টেপ সেন্টার, এক সেন্টারের মধ্যে সব কিছু হবে। আমি জানি না এটা বলবৎ আছে কিনা, ওটা না থাকলে ওটাকে খুব বেগবান করতে হবে, ওটা সক্রিয় করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। যে আইনগুলোতে ফাঁকফোকর আছে, যে কারণে আসামি বেরিয়ে আসে, বেল পে, যেটা নন বেলেবল অফেন্সে বেল পে আসে, কি কারণে আসে সেটা একটা দেখা দরকার। দেখেন, আমরা তো যমুনা সেতু করি, পদ্মা সেতু করি, মেট্রো রেল করি, এত কিছু করি, এগুলো তো ম্যাটেরিয়াল, কিন্তু একটা রাষ্ট্রের জীবনমান উন্নয়ন করাটা কিন্তু খুব জরুরি। ভর্তুকি দিয়ে হলেও গভর্নমেন্ট থেকে আপনি মামলা পরিচালনার নেন, দায়িত্বটা নেন, বিশেষ করে এই সেন্সিটিভ কেসগুলোতে, যেই মামলা ব্যয় ভিকটিম বহন করবে না, যেই মামলা অ্যাটলিস্ট প্রায়োরিটি পাবে, যেটা আমরা বলি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন বিকৃত মানসিকতা থেকেই ধর্ষণ বেশি হয়, আর তাই এমন অপরাধের বিচারের পাশাপাশি এ নিয়ে প্রয়োজনীয় গবেষণা এবং চিকিৎসার তাগিদ বিশ্লেষকদের। যারা দোষী তাদের একটু মাথার মধ্যে ঢুকে বুঝতে হবে যে কেন এটা করে। এই রিসার্চ, এই জরিপ, এই সার্ভে আমরা কোনোদিন করাতে পারিনি, কারণ পারপেট্রেটরদেরকে গিয়ে কথা বলা খুবই কঠিন। এদের ফিডিওফিলিক কিনা,
একটা রোগ টার্মিনোলজি সেটা কিনা, সেটা তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জাজমেন্ট করাইতে হবে, হ্যাঁ, তাদের যদি থাকে সেটা চিকিৎসা করাইতে হবে। তারা অন্যায় করলে সেটা অপরাধ, সেটাকে আমরা রোগ হিসেবে তাকে রেহাই দিতে চাই না। তাদের মতে ধর্ষণ বন্ধ করতে হলে সবার আগে হয়রানি এবং নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। আপনাকে হ্যারাসমেন্ট লকে প্রায়োরিটি দিতে হবে। আপনাকে হাইকোর্টের হওয়া রায় যে প্রতিটা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। 2009, এটা 2025 রায় হয়ে আছে, কিন্তু দুঃখজনক হলে সত্যি আমরা কোনো প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল নাই কেন আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয়, কেউ কোনো প্রতিষ্ঠান সেই বিষয়ে কোনো কিছু আর জরিপ চালায় নাই। আইনি কাঠামো শক্তিশালী করা, দ্রুত বিচার নিশ্চিত করার সাথে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো এবং সচেতনতা বাড়াতে পারলে ধর্ষণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি যদি সেটাকে ভিন্নভাবে দেখি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শিশু আসিয়া সহ দেশের সব মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানও জানান তিনি। আর সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য সেল গঠনের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ আমলে অসংখ্য শিশু ও নারী নির্যাতিত হয়েছে। এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে তাদের সজাগ থাকা, এগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইফতার মাহফিলে দেশে নারী নির্যাতন নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শিশু আসিয়ার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো, খুব। কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে। একই ইফতার মাহফিলে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। অন্য দোয়া মাহফিলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে মানুষের সাথে সম্পৃক্ত থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের সুখে দুঃখে পাশে থাকার। বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সন্ত্রাসীদের কারণে মনোবল হারানো যাবে না। দিন শেষে সন্ত্রাসীরা কোথাও থাকতে পারে না। আর আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তনের মাধ্যমে পুরো বাংলাদেশের পরিবর্তন সম্ভব বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বক্তব্য রাখেন। চলতি বছর বাংলাদেশ এবং তুরস্কের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন শুরু করা অগ্রাধিকার তালিকায় রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম।
রোসাটম ইনফরমেশন ডে উপলক্ষে দেয়া এক বক্তৃতায় রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক জ্বালানি খাতে 2042 সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে রুশ পরিকল্পনা বাস্তবায়ন করাই তার প্রধান লক্ষ্য। বৈশ্বিক বাজারে নেতৃত্ব ধরে রাখতে বাংলাদেশ এবং তুরস্কে চলমান প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন দ্রুত শুরু করাই অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান রোসাটমের মহাপরিচালক। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। রমজানে স্থিতিশীল বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে মিনিকেট চাল। কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট কাটিয়ে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এছাড়া এক হালি লেবু কিনতেই গুনতে হচ্ছে 100 টাকারও বেশি। মেজবা হাসানের রিপোর্ট। গেল বছর রমজানে যে বেগুনের দাম ছাড়িয়েছিল শতকের ঘর, সেই বেগুন এবার মিলছে 60 থেকে 80 টাকায়। এমন প্রতিটি সবজির দাম এবছর অনেকটাই হাতের নাগালে। রমজানের প্রথম সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে এই বাজার। ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে থাকলেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। তবে চড়া লেবুর দাম। শসা 120 টাকা, লেবু 120 টাকা হালি। সোনালী মুরগি এখন হইলো আপনার 270 টাকা কেজি, আর ব্রয়লারটা 200 টাকা কেজি। অন্য যে কোনো সময় রমজানের তুলনায় এবার রমজানের স্বস্তি মিলেছে কতটা, প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে। যে অন্যবার অনেক বাড়তি থাকে যে সবজির দাম, কিন্তু এবার একটু আমার কাছে অনেকটাই কম লাগলো আর কি। মোটামুটি সবকিছুতেই সহনীয় মনে হচ্ছে। হঠাৎ বেড়েছে মিনিকেট চালের দাম। রকম ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ থাকার পরও বাজার অস্থিতিশীল করতে দাম বাড়িয়েছে মিলাররা। যারা স্টক ব্যবসা করে তাদের কারসাজি, বুঝলেনি, তারা ওরাই কারসাজিটা ওদের, নাইলে চাউল জিনিসের কোনো অভাব নেই, চাউল আছে। আমার মিনিকেট যে বস্তা নিয়ে যাই 50 কেজির বস্তা, আগে নিছি 35, এখন আমাকে বলছেন 4000 উপরে চলে গেছে। কিছুটা বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে স্বাভাবিক হয়নি এখনো। মোটামুটি সব কোম্পানি দিতেছে 5 লিটার, 2 লিটার, 3 লিটার এখন আছে। আগের মতন এভেলেবেল না, তবে পর্যাপ্ত পরিমাণ আছে এখন বর্তমানে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একজন শাহিদার গল্প অনেকের অনুপ্রেরণা। 21 বছর ধরে করছেন কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ আবাদ, হয়েছেন কোটিপতি কৃষক। কর্মসংস্থানের যোগান দিয়েছেন অনেককে, পেয়েছেন সেরা কৃষক, এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পার্সন সহ নানা পুরস্কার। তিনি ফরিদপুরের সফল উদ্যোক্তা। তার দেখাদেখি এ চাষ করে স্বাবলম্বী অসংখ্য কৃষক। বাম্পার ফলনে চলতি বছর 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। সাদা ফুল, বীজ কালো, স্বর্ণের মতো দাম, তাই কালো সোনা এর নাম। আধুনিক ও লাভজনক কৃষিতে এগিয়ে এসেছেন নারীরাও। এমনই এক সফল কৃষক উদ্যোক্তা ফরিদপুর শহরতলির অম্বিকাপুরের গৃহবধূ শাহিদা বেগম। 2004 সালে পা রাখেন কৃষির অঙ্গনে। মাত্র 40% জমিতে শুরু করেন পেঁয়াজ বীজের আবাদ। নিষ্ঠা, সততা আর পরিশ্রম দিয়ে এখন তা পরিণত করেছেন 100 একর জমিতে। আমি যখন শুরু করি অনেক বাধা, অনেক কথার মধ্যেও আমি কারো কথায় কান্না দিয়ে আমি আমার মতো কাজ করি। তখন আমরা শুরু করার পরে এখন আমাদের এলাকায় আমার দেখা দেখি করে অনেকেই এই বীজ করে। পেঁয়াজের বীজটা আর পেঁয়াজের যে ঘাটতি আছে, এই ঘাটতি আমাদের দেশের পূরণ হবে এবং আমরা বাহিরে দিতে পারবো, আমাদের বাহিরে থেকে আনতে হবে না। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। চোখের সীমানা পেরিয়ে যায় পেঁয়াজ বীজের ক্ষেত। ফুলে ফুলে লুকিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, পরাগায়নের কাজ। ছোট শিশুর মতো যত্ন করতে হয় এসব বীজের। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হয়ে ফলন ওঠে এপ্রিল মেতে। পরাগায়ন করলে এই স্পটগুলো মনে করেন নিচে পড়িয়া 20-16 আনা ফোটে এবং চিটা হয় না। আমার দীর্ঘ অনেক দিন থেকে কাজ করি। জমি আছে প্রায় 100 একর, লোকজন আছে 50 থেকে 60 জন। নারী পুরুষ দিয়ে আমরা বহুত লোক কাজ করি, যা বেতন দেয় আল্লাহর রহমতে আমাদের দিন মজুরি ভালোই যায়। সার্বিক তত্ত্বাবধান ও কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
পেঁয়াজ বীজ উৎপাদনের যে বিভিন্ন কলা কৌশল আছে, বিশেষ করে পেঁয়াজ বীজ উৎপাদনের সময় যে পরাগায়নের দরকার হয়, হ্যান্ড পরাগায়ন, এবং অন্য অন্য যে রোগবালাই বা পোকামাকড়ের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হয় এবং ক্ষুদ্র কৃষক দিক নিয়ে বিভিন্ন সময় আমরা এই ব্যাপারে গ্রুপ মিটিং করে থাকি। দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় এ জেলা, পাশাপাশি 50% পেঁয়াজ বীজ বা কালো সোনার চাহিদা মেটায় এখানকার কৃষকরা। শুরুতে নিজের ভাগ্য, এরপর দেশের অর্থনীতি বদলের স্বপ্ন দেখছেন শাহিদার মতো উদ্যোক্তারা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে যায় অধিকাংশ টিকিটের। সকালে বিক্রি হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এছাড়া দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চল আন্তনগরের ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে আজ। এছাড়া চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা যেতে পারে। যাত্রীদের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার একসাথে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $3000 ছড়ালো। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা দেখা দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুক্রবার স্বর্ণের দাম প্রতি আউন্স 2.94% বেড়ে $3000 পৌঁছায়। এ নিয়ে চলতি বছরে 13 বার বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়ল। সবশেষ ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হুমকির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার বেড়ে রেকর্ড সর্বোচ্চ হয়। এবার শুক্রবার সে রেকর্ডও ছাড়িয়ে গেল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।